আচ্ছা দেখো, আমরা আগের ভিডিওতে এই যে নার্সিংয়ের যে ডিপ্লোমা কোর্সের যে একটা মডেল সেট দিয়েছে, তো সেখানে আমরা জিকে 60 অবধি, অর্থাৎ সায়েন্সের যে 60খানা কোশ্চেন ছিল সেগুলো সলভ করেছি। ঠিক আছে, তো এবার আমরা চলে যাব অঙ্কেতে। কেমন? অঙ্ক, জিকে আর কয়েকটা জিআই আছে, এগুলো আমরা সলভ করব। তো দেখো, প্রথম অঙ্কটা যেটা বলেছে যে যদি বৃত্তের পরিধি 88 সেন্টিমিটার হয় তবে বৃত্তের আয়তন নির্ণয় করো। দেখো, বৃত্তের পরিধি বলে দিয়েছে 88 সেমি, আর বৃত্তের আয়তন নির্ণয় করতে বলেছে। এখানে মনে রাখবে, আয়তন মানে বৃত্তটার ক্ষেত্রফলের কথা বলেছে। ঠিক আছে, বৃত্তের তো আলাদা আয়তন হয় না, কারণ বৃত্ত তোমাদের একটা তলের মধ্যেই থাকে। তো পরিধি দেখো বলেছে 88 সেন্টিমিটার, মানে কত? এর বৃত্তের পরিধির ফর্মুলা কি? পরিধি হচ্ছে, আমরা জানি 2πr, তাহলে 2πr ইকুয়াল টু 88। এবার এখান থেকে আর এর মানটা আমাদের বার করতে হবে। আর এর মানটা বার করলেই কিন্তু এসে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে আর সমান সমান কী দাঁড়াচ্ছে, তাহলে এখানে সবার আগে দেখো এই যে 2πr মধ্যে দিয়ে এই যে 2টার 88টা কাটলে 44 হচ্ছে। ঠিক আছে, আর আর সমান সমান কী হচ্ছে, 44 গুণ পাইয়ের মান কত, 22-এর 7 না, 22/7। আর এপারে চলে গেলে 7/22 হয়ে যাবে 2, তাহলে আর ইকুয়াল টু 14। এবার দেখো, তাহলে আমাদের বলেছে যে কি না, বৃত্তটার আয়তন মানে ক্ষেত্রফল চেয়েছে, তাহলে পাই আর স্কোয়ার বার করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার না, তাহলে পাই আর স্কোয়ার, অর্থাৎ 22/7 ইন্টু আর স্কোয়ার মানে কত, 14কে 14 দিয়ে গুণ করতে হবে। এই যে আর এর মান আমাদের 14 বেরিয়েছে, আর স্কোয়ার 14 196। ঠিক আছে, তাহলে 7কে 196 দিয়ে করতে হবে, তাহলে 7 দুগুণে 14, আর হচ্ছে 5 7 8 56। ঠিক আছে, 7 দুগুণে 14, হাতে 5, 5 6 56, 7 8 56। অর্থাৎ এখানে যদি আমরা 22কে 28 দিয়ে গুণ করি, তাহলে সেটাই হবে অ্যান্সার। 22কে 28 দিয়ে গুণ করলে আমাদের কত দাঁড়াচ্ছে না, দেখো তাহলে 22 কত দাঁড়াচ্ছে, তাহলে 22 28 দুগুণে 56 6। ঠিক আছে, 28 দুগুণে 56 6, এতগুলো 5, 28 দুগুণে 56, আর 5-এ হচ্ছে 61, 616 তোমার বর্গ সেন্টিমিটার, এটা অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, তার পরের অঙ্কটা বলেছে যে 2/5 ইকুয়াল টু (22 ইকুয়াল টু 11/20 ইকুয়াল টু 0.15। তাহলে এখানে কোশ্চেন মার্কে কী হবে, অর্থাৎ এখানে এই কোশ্চেন মার্কটা যেটা আছে, এটা কোশ্চেন মার্কে কত বসবে। তো এটা দেখো একদমই তোমার ক্লাস 6-এর অঙ্ক। তোমরা যেটা করবে, এইখানে 15টাকে কী করে নেবে না, 15/100 করে নেবে। ঠিক আছে, 15/100 করলে এই অঙ্কটা কিন্তু খুব ইজি অঙ্ক। ঠিক আছে, আমি তবুও করে দিচ্ছি। তাহলে 2-এর 5 গুণ এই জিজ্ঞাসা চিহ্নটাকে এক্স ধরে নিই আমরা, তাহলে 2-এর 5 গুণ এক্স বাই আমাদের কত বলেছে 22, এক্স বাই 22 গুণ হচ্ছে 11/20, 11/20 ইকুয়াল টু 0.15, এইটা আমাদের বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি করতে হবে, এখানে এই এক্সটা রেখে দেবো আমরা। ঠিক আছে, এই এক্সটাকে রেখে দেবো, এইটাকে রেখে দিয়ে বাকিগুলোকে এই পারে শিফট করিয়ে দেবো। তাহলে সবার আগে আমাদের কী আছে, 0.15 আছে না, 0.15টাকে অর্থাৎ হচ্ছে 15/100 করে নিলাম। 0.15টাকে 15/100 ইন্টু এইটা ওপারে গেলে কত হচ্ছে, 2-এর 5টা 5-এর 2 হয়ে যাচ্ছে, 5-এর 2, আর 11-র 20টা 20/11 হয়ে যাচ্ছে। আর এখানে এই যে x/22, তার মানে দেখো x ইন্টু 1/22, তো x/22 মানে কত, x ইন্টু 1/22, তাহলে 1/22টা ওপারে গেলে শুধু 22 হয়ে যাচ্ছে, 22 হয়ে গেল। কেমন? তাহলে এবার আমাদের কত হচ্ছে, 11 দুগুণে 22। ঠিক আছে, 2 2 কাটলো, 5 20 100, 20 20 কাটলো। ঠিক আছে, তাহলে কত হলো, 15 রয়ে গেল। তাহলে অ্যান্সারে কত আছে, অ্যান্সার দেখো 15 আছে, অর্থাৎ 15 হচ্ছে অ্যান্সার হবে। কেমন? তাহলে এখানে কোশ্চেন মার্কের জায়গায় 15 হবে। আচ্ছা, তারপরে বলেছে 2 ব্যক্তির বয়সের অনুপাত 4:7, একজনের বয়স অন্যজনের বয়সের থেকে 36 বছর বেশি, তাদের বয়সের যোগফল নির্ণয় করো। দেখো, এই ধরনের অঙ্ক যখন দেবে তোমরা একদম মুখোমুখি করার চেষ্টা করবে,
মানে একটু মাথা ঠান্ডা করে ভাবলেই দেখবে অঙ্কটা তোমরা পারবে, মানে একদম খাতা পেনও ঠেকাতে হবে না। তাহলে দুই ব্যক্তির বয়সের অনুপাত 4-7, তাহলে একজন আরেকজনের থেকে 36 বছরের বড়, তাদের বয়সের যোগফল। দেখো 4 আর 7-এর মানে টোটাল ইউনিট কত হচ্ছে? 11 ইউনিট না, তাই তো? তাহলে 11 ইউনিট আমাদের দেখো তাদের বয়সের যোগফল 11 ইউনিটটা বার করতে বলেছে। আর একজন আরেকজনের থেকে 36 বছরের বড় মানে এদের দেখো ডিফারেন্সটা কত হচ্ছে? 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের মানেই তো 36, কারণ একজন আরেকজনের থেকে 36 বছরের বড়। আবার দেখো 7 আর 4, তাহলে এদের ডিফারেন্স তো 3। তাহলে 3 এককের মান হচ্ছে 36, আর তাহলে হচ্ছে 11 এককের মান কত? দেখো এবার 3 এককের মান যদি 36 হয়, 3কে 12 দিয়ে গুণ করলে 36 হচ্ছে। তাহলে ওই যে 11কে আমরা 12 দিয়ে গুণ করে দেবো, 11 × 12 করলে 132 হয় অ্যান্সার। ঠিক আছে, এটা অ্যান্সার হবে 132। আমি তবুও কারণ তোমরা প্রত্যেকে তো এত তাড়াতাড়ি অঙ্ক করতে নাও করতে পারো, আমি একটু খাতা পেন দিয়ে মানে একটু করে দেখিয়ে দিচ্ছি, অঙ্কটা দেখে নাও। দেখো 4 আর 7 বলেছে, তার মানে ডিফারেন্স কত বলেছে? 3 ইউনিট। তার মানে এই যে 3 ইউনিটের মান কত হচ্ছে? 36। তো একজন আরেকজনের থেকে 36 বছরে বড়। এবার এদের টোটালটা কত বলেছে? এদের টোটালটা হচ্ছে দুজনের মিলিয়ে তো 7 আর 4 11 ইউনিট। তাহলে 11 ইউনিট মানে ওদের বয়সের যোগফলটা চেয়েছে। তাহলে 11 ইউনিটের মান কত হচ্ছে? 36 গুণ 11/3, 3 12, 12কে 11 দিয়ে গুণ করো, 132 হচ্ছে। কেমন? 132 বছর হবে এটা। আচ্ছা, তারপরে বলেছে যে একজন বালক 10 মিনিটে 300 মিটার যায়, তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় কত? এটা খুবই সোজা অঙ্কটা, দেখো এটাও মুখে মুখে হয়ে যায়। একজন ভালো করে দেখো 10 মিনিটে বলছে 3000 মিটার, তার মানে তার কিন্তু 3000 মিটার মানে তো আমরা জানি 3 কিলোমিটার। 3000 মিটার মানে তো আমরা 3 কিলোমিটার জানি। তাহলে দেখো 10 মিনিটে যদি 3 কিলোমিটার যায়, অর্থাৎ 1 কিলোমিটার প্রতি ঘন্টায় বলেছে, তার মানে 1 ঘন্টায় কত যাচ্ছে? এই 10কে 6 দিয়ে গুণ করে দাও, মানে হচ্ছে তোমার 60 মিনিট হচ্ছে। তাহলে ওই 3 কিলোমিটারকেও 6 দিয়ে গুণ করবে, 3 × 6 18 কিলোমিটার হচ্ছে। তার মানে 1 ঘন্টায় সে যাবে কত? 18 কিলোমিটার। ঠিক আছে, ওর স্পিড হচ্ছে 18 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, এখানে বলেছে দেখো যে 0.625 ইন্টু 0.0729 ইন্টু 28.9 বাই, তো এটা একটা জিনিস দেখো, এই অঙ্কটা তোমরা যখন পরীক্ষার হলে পাবে, তো এই ধরনের অঙ্কগুলো না তোমরা একটু বাড়িতে যখন যে বই থেকেই তোমরা দেখে প্র্যাকটিস করো, তোমরা এই সরলের চ্যাপ্টারটা কিন্তু যে সিম্পলিফিকেশান যে চ্যাপ্টারটা করবে খুব ভালো করে দেখে রাখবে। এই অঙ্কগুলো কিন্তু মনে রাখবে যে এগুলো করার অঙ্ক না, এগুলো হচ্ছে মাথার অঙ্ক, অর্থাৎ মাথার মধ্যেই তোমাকে প্রথমে একটা ক্যালকুলেশান বার করে নিতে হবে। এই ধরনের অঙ্কগুলো দিয়েছে, এটা কিন্তু কিছু না তোমাদের ভরকে দেওয়ার অঙ্ক, অর্থাৎ তুমি এইটা পয়েন্টটাকে সরাতে গিয়ে তুমি খাতায় লেখালেখি করবে, তোমার টাইমটা চলে যাবে। তো একটু ভালো করে দেখো, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে যে অঙ্কটা তো খুবই মানে একটু ট্রিকি টাইপের। ট্রিকি বলতে না, মানে তোমরা দেখলে বুঝতে পারবে যে এখানে একটা সিম্পল কিছু জিনিস করলে অঙ্কটা মানে একটু সোজা হয়ে যাবে। তো এখানে দেখো পয়েন্টের পর কটা ডিজিট আছে ওপরে? ফার্স্টে দেখো 3টে ডিজিট আছে, এখানে টোটাল 4টে ডিজিট আছে পয়েন্টের পরে। আর এখানে দেখো পয়েন্টের পর একটা ডিজিট আছে, তার মানে দেখো 3 4 7 রেখে 8টা ডিজিট। ঠিক আছে, অর্থাৎ এটাকে পূর্ণ সংখ্যায় আমাকে রূপান্তর করতে গেলে, ঠিক আছে, বা পয়েন্টগুলোকে আউট করতে গেলে এখানে আমাকে অর্থাৎ 1-এর পেছনে 8টা শূন্য দিয়ে আমাকে গুণ করতে হবে। মানে 1-এর পেছনে 8টা শূন্য মানে 10 কোটি দিয়ে গুণ করতে হবে। এখানেও দেখে নিই আমরা, দেখো 4টে 3টে 7টাকে 8টা, তাই না? তাহলে তার মানে দেখো আমি যদি ওপরেও একই ডিজিট পেয়েছি, ওপরেও দেখো যে পয়েন্টের পর যতগুলো ডিজিট, এখানে নিচেও পয়েন্টের পর ততগুলো ডিজিট আছে। তাহলে কিচ্ছু না, এই 625 গুণ 729 গুণ 289 বাই 81 বাই 25 গুণ 17 করে দেবে। ঠিক আছে, কারণ ওপরে আর নিচে যেহেতু পয়েন্টের পর সেম ডিজিট, মানে তোমার সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই, পয়েন্ট তুলতে গেলে সেম নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে, সেই দুটো তো কেটে যাবে, কেটে গিয়ে তাহলে তো সেম হয়ে যাচ্ছে। তার মানে এখানে দেখো 17কে 289 দিয়ে কাটলে কত হচ্ছে? 17 স্কোয়ার, মানে 17, এটা 17 হচ্ছে কিন্তু। ঠিক আছে, আর 25কে 625 হচ্ছে, দেখো 25 স্কোয়ার 25, কেমন? আবার দেখো 81 দেখো 729, এটা কিন্তু 9, এটাও
এটাও 9, তো এটা হচ্ছে 9 স্কোয়ার 9-এর কিউব, তার মানে 81কে তুমি 9 দিয়ে করে, এটা 9, তার মানে এখানে 9 25, এই যে 25 9 17, 25 9 17 এদের গুণফল, তার মানে 25 গুণ 9 গুণ 17, কেমন 25। দেখো 25কে আমরা যদি 9 দিয়ে গুণ করি কত দাঁড়াচ্ছে, বা 25কে আগে 17 দিয়ে গুণ করে নিই আমরা, ঠিক আছে। 25কে 10 দিয়ে গুণ করলে 250, আর 7 25 175। আচ্ছা, তাহলে এটা একটু সহজভাবে করি আমরা। 25কে আমরা যদি 20 দিয়ে গুণ করি 500, 500 থেকে 3টে 25 বাদ দিয়ে দাও, 75 বিয়োগ দিয়ে দাও, তাহলে 425, তাহলে 425 ইন্টু 9, তাহলে 5 নং, তাহলে হচ্ছে 9 4 নং 3600, আর হচ্ছে 400কে 9 দিয়ে করলে 3600, আর 9 25 নং 225, তার মানে 3825, 3 8 3825। আচ্ছা দেখে নিই 3825 আমাদের অ্যান্সার আছে কি না। আচ্ছা 3824 আছে এখানে অ্যান্সার, এটা মনে হচ্ছে অ্যান্সারটা ভুল দেওয়া আছে, ঠিক আছে। এটা 3825 হবে, বা তো এই 2825 যেটা, এটা হয়তো 3825 হবে, ঠিক আছে। তো তোমরা এটা যদি আমারও কোনো ক্যালকুলেশনে ভুল হয় তো সেটা তোমরা একটু করে দেখে নিতে পারো। তবে আমার মনে হয় না ভুল গেছে, হয়তো এখানেই অ্যান্সার ভুল থাকতে পারে, কিন্তু আমি যে প্রসেসটা বললাম এই প্রসেসে অঙ্কটা তোমরা করবে, এটা দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। এবার বলেছে 1 থেকে 16 পর্যন্ত যতগুলো মৌলিক সংখ্যা আছে তাদের যোগফল নির্ণয় করো। দেখো 1 থেকে 16 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যোগফল বলেছে, একদম কোনো এখানে কিচ্ছু ভাববে না, যখন একদম ছোট, যখন একদম মানে শর্ট ডিস্টেন্সে বলে দেবে যে মৌলিক সংখ্যা বা অড ওয়ান যে নাম্বারগুলো, অড নাম্বারগুলোর যোগফল বা ইভেন নাম্বারগুলো যোগফল, একদম কিছু না ধরে ধরে যোগ করে দেবে। তো দেখো 1 থেকে 16 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো যোগফল কত দাঁড়াচ্ছে, তাহলে আমরা জানি সবার আগে প্রথম মৌলিক সংখ্যা 2 হচ্ছে, তারপরে 3 হচ্ছে, তাহলে 2 আর 3 5, তারপরে 5 হচ্ছে, 5 5 10, 7 17, 17 আর 11 কত হচ্ছে 28, 28 আর এদিকে আমাদের হচ্ছে 13, 28 আর 13তে হচ্ছে 41, তাহলে হচ্ছে 41ই অ্যান্সার হবে, ঠিক আছে, কারণ 13-র পর তো আর মৌলিক সংখ্যা নেই, ঠিক আছে। আচ্ছা দেখো তারপরে বলেছে যে 45% অফ 165 ইজ 55% অফ এক্স, দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এক্স। সো এখানে একটা জিনিস দেখো, আমরা প্রথমেই দেখো তার মানে এইটা যে দিস নাম্বার ইকুয়াল টু দিস নাম্বার, দেন উই উইল হ্যাভ টু ক্যালকুলেট দ্য ভ্যালু অফ এক্স। সো এক্স ইকুয়াল টু, তাহলে আমরা দেখো এখানে কী করতে পারি, পার্সেন্টেজ কেটে দেবো, ঠিক আছে, পার্সেন্টেজ কেটে যাবে। আর দেখো তাহলে এক্সের মানটা কত হচ্ছে, এই ইসটাকে ইকুয়াল টু ধরে নাও, তার মানে এই 55টা এদের নিচে চলে আসছে, ঠিক আছে, 55টা নিচে আসছে। দেখো 55কে 3 দিয়ে গুণ করো, 55কে 3 দিয়ে গুণ করলে 165 হচ্ছে, এবার 100, তাহলে 3 হচ্ছে, 3কে 45 দিয়ে গুণ করলে দেখো তোমার 135 হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, অ্যান্সার 135 হবে। দেখো অঙ্কটা কিন্তু খাতা পেন মানে ইউজ করতে হলো না, খুবই সোজা অঙ্ক। পার্সেন্টেজ কেটে দিলে 45টাকে নিচে নিয়ে আসলে এই 165 সাথে কাটাকুটি করলে 3 55 145, 3কে 103 55 165, আর 3কে 45 দিয়ে গুণ করলে 135 হচ্ছে। দেন দ্য ভ্যালু অফ এক্স উইল বি 135। ওকে, সো নেক্সট কী বলেছে, 3 × 16⁴ 3/4। দেখো এই অঙ্কটাও মানে মুখোমুখি হয়ে যায়, তো এটা আমি তাও মুখোমুখি হয়ে গেলো, আমি তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, কারণ এটা সূচকের অঙ্ক আছে, অনেকে তোমাদের তো এই জিনিসটার ব্যাপারে অতটা সরগর নাও থাকতে পারো, তো যাদের ক্ষেত্রে সমস্যা হবে আমি তাদের জন্য একটু করে দেখিয়ে দিচ্ছি। দেখো 3 × 16⁴ 3/4, তাহলে এটার মান কত বলেছে, আমি আগে মুখোমুখি বলে তারপরে করে দিচ্ছি। দেখো এই যে 16 হচ্ছে 2⁴, তাহলে 2⁴ ওই 4-এর সাথে 4 কেটে যাবে, তার মানে হচ্ছে 2⁵, 8 3 8 24 হচ্ছে আনসার হয়, ঠিক আছে, অ্যান্সার 24 হবে। কিন্তু আমি করে দেখিয়ে দিচ্ছি। দেখো 3 × 16⁴ 3/4, তাহলে 3 × 16⁴ 3/4, অর্থাৎ 3 × 2⁴ × 3/4। আমরা জানি এই যে 2⁴ আছে, তো 2⁴ হচ্ছে এটার ওপরে এই যে 3/4 আছে, তো এটা সূচকের নিয়মে কি হয়, এইটার এই যে পাওয়ারটা আর এই যে এর ওপরে যে পাওয়ারটা ছিল, এই দুটো মাল্টিপ্লাই হয়ে যায়, তাহলে 3 × 2⁴ × 3/4, এই 4 কেটে যাবে, কেমন,
তাহলে 3 গুণ 2^3 পড়ে আছে, 2^3 মানে 8 গুণ 3 24, ঠিক কেমন? তাহলে আনসার হচ্ছে 24 হচ্ছে। এবার বলছে x/x+1 = 4/5 বলে এক্সের মান চেয়েছে। দেখো এটা কিছু না, একদম তোমাদের হচ্ছে ক্লাস 7-8-এর যে সমাধান আছে সেই সমাধান করতে বলেছে। তো তোমরা একটা জিনিস মনে রাখবে, এই যত তোমরা এই প্রিলিমিনারি টাইপের যত মানে কোর্সে পরীক্ষাগুলো পাবে, এই নার্সিংয়ে বলো বা রেলওয়েজ বলো, যদিও রেলওয়েজের একটু অঙ্ক হার্ড থাকে, মানে খুব হার্ড থাকে না, একটু মানে মাথা খাটাতে হয়, তো বা পিএসসি বলো বা আমাদের WBSSC বলো, এই ধরনের পরীক্ষাগুলোতে না তোমরা এই টাইপের অঙ্কগুলি কিন্তু বেশি পাবে। দেখো এগুলো বেশি করতে হচ্ছে না, কিন্তু মানে তোমার খাতা পেন বেশি ঠেকাতে হচ্ছে না, মুখোমুখি হয়ে যাচ্ছে। তো এই বেসিক অঙ্ক আমি তোমাদের বলবো যে তোমরা একদম বেসিক অঙ্কগুলো প্র্যাকটিস করে যাও, একদম বেসিকগুলো প্র্যাকটিস করো, তার সাথে সাথে একটু অ্যাডভান্স লেভেলেরও দেখতে হবে, কারণ সব তো বেসিক অঙ্ক দেবে তা তো না, কেমন? তো একটু তোমরা এইভাবে একটু করবে, দেখবে নিজেরাই পারবে। তো দেখো এখানে x/x+1 = 4/5, x/x+1, তাহলে কী বলেছে? x/x+1 = 4/5, এইটা আছে আমাদের x। এবার এখান থেকে আমাদের এক্সের মানটা নির্ণয় করতে হবে। তো দেখো এক্সের মানটা আমরা এখান থেকে কী করে নির্ণয় করব না? তাহলে আমরা জানি সমাধানের নিয়ম কী হয়, কোনাকুনি গুণ হয়, মানে 5x = আর এই 4-এর সাথে x+1 4x+4, এই 4x+4 এইবারে চলে যাবে, 4xটা মাইনাস হয়ে যাবে, x = 4, তাহলে এক্সের মান 4 হচ্ছে আনসার। এটা আমি মুখোমুখি করে দিতাম, কিন্তু তোমাদের একটু করে দেখিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে বলেছে দেখো যে কোনো মূলধন শতকরা 10 টাকা হারে সরল সুদে কত বছরে দ্বিগুণ হবে? এটাও দেখো মুখে মুখে হয়ে যাবে, তোমরা এই অঙ্ক, এটা সরল সুদের অঙ্ক বলেছে। তো তোমরা অনেকে কী করবে, বা বেশিরভাগ আর কি যেটা করতে যায়, SI = PTR/100 করতে যায়। তো সেক্ষেত্রে কী হয়, ওই I = PTR/100 করলে অঙ্কটার প্রসেসটা ঠিকই, কিন্তু একটু সময়টা বেশি লাগে। যেটা মানে কী হয়, প্র্যাকটিস করে কনসেপ্টটা যদি তুমি পুরোপুরি ক্লিয়ার রাখো, তোমার যেটা আর কি সেকেন্ডে হয়ে যাবে বা 2-4 সেকেন্ডে হয়ে যায়, সেটাই আর কি সূত্র পুট করলে তোমার 1 মিনিট 1.5 মিনিট লাগে। তো আমাদের দরকার নেই যে অঙ্কগুলো আমাদের সূত্র পুট করতে হচ্ছে না, আমরা চেষ্টা করবো সেগুলো মুখোমুখি করার। দেখো এখানে বলেছে যে কোনো মূলধন শতকরা 10% হারে, শতকরা 10টা মানে 10 টাকা মানে 10% রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10, তাহলে বলছে সরল সুদে কত বছরে দ্বিগুণ হবে? দ্বিগুণ মানে কোনো টাকা দ্বিগুণ কখন হয়? যখন তার সুদটা আসলে সমান দাঁড়িয়ে যায়। মানে তুমি 100 টাকা রেখে যখন তুমি তোমার ইন্টারেস্টটা অ্যাড করে 100 আর 100 200 টাকা তুমি পেয়ে যাবে, সেটাই হচ্ছে দ্বিগুণ বলে। তাহলে দেখো শতকরা 10 টাকা বলেছে। এবার দেখো তাহলে 1 বছরে, ঠিক আছে, 1 বছরে মানে যে 10 টাকা দিচ্ছে, তাহলে তোমাকে ওই এরকম 10 টাকা করে টোটাল 100 টাকা করতে কত বছর লাগবে? 10কে 10 দিয়ে গুণ করো, 10কে 100 না, তাহলেই তো তোমার 100 টাকা হচ্ছে। তার মধ্যে এই 10 টাকা করে 10 বছর যদি দেয়, তাহলেই তোমার কিন্তু সেটা 100 টাকা হচ্ছে। আর আগের 100 টাকা ছিল, যোগ করলে 200 টাকা, মানে অ্যামাউন্টটা ডবল হয়ে যাচ্ছে। তাহলে এটা 10 বছর হবে অ্যান্সার, কেমন? আচ্ছা, এই তোমাদের 85 অবধি অঙ্ক ছিল। আচ্ছা, এবার আমি জিকেগুলো একটু বলে দিই। দেখো এখানে বলেছে ভারতের রেল লাইন প্রথম কবে স্থাপিত হয়েছিল? আচ্ছা, মনে রাখবে, তো ডিউরিং লর্ড ডালহৌসি ইন দ্য ইয়ার অফ 1853, তো দ্য রেল সার্ভিস ওয়াজ স্টার্টেড। তো এটা রেল সার্ভিসটা হচ্ছে 1853 সালে স্টার্ট হয়েছিল, ফ্রম পুনে টু থানে, না কি বোম্বে থেকে থানে সম্ভবত, হ্যাঁ এরকম, এটা বোম্বের থেকে থানে সম্ভবত এটা চালু হয়েছিল। তো 1853 সাল হবে, ঠিক আছে। আর ঠিক তার 1 বছর পরে হাওড়া থেকে হুগলি অবধি আমাদের হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, যেটা তৎকালীন বঙ্গতে আমাদের চালু হয়েছিল 1854-তে আমাদের পশ্চিমবঙ্গে চালু হয়েছিল, হাওড়া থেকে হুগলি পর্যন্ত গিয়েছিল, ঠিক আছে। তো ভারতে বলবে যে 1853, আর যদি কলকাতায় বা পশ্চিমবঙ্গে বলে তাহলে 1854, 1 বছর পরে চালু হয়েছিল, ঠিক আছে। ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়? এই নেপোলিয়নটা মনে রাখবে, এটা হচ্ছে সমুদ্রগুপ্তকে বলা হয়, ঠিক আছে, ভারতের নেপোলিয়ন। কারণ সমুদ্রগুপ্ত মনে রাখবে, তো আমাদের গুপ্তা ডাইনেস্টি, মানে অ্যানসিয়েন্ট যে রাজা ছিল তাদের মধ্যে ওয়ান অফ ব্রেভেস্ট কিং, মানে হচ্ছে প্রচণ্ড সাহসী। আর যুদ্ধ কৌশল উনি যে কৌশলে যুদ্ধ করতেন, মানে ওনার যে নীতিটা ছিল সেটা কিন্তু অনেকটা নেপোলিয়নের সাথে মেলে।
তো সেই জন্য সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয়। অ্যাকচুয়ালি দেখো, নেপোলিয়ন এসেছিলো তোমার কি বলবো, ধরো ওই আধুনিক সময়, আমার ঠিক সালটা মনে পড়ছে না, সম্ভবত ওই 1700 কত সাল নাগাদ ওরকম কিছু হবে, ভুল হলে তোমার মাফ করে দিও। আর সমুদ্রগুপ্ত দেখো তোমার আছে ওই 300 সাল নাগাদ এসেছিলো, 300 to 325 এরকম কিছু একটা হবে। তো সেক্ষেত্রে দেখো সমুদ্রগুপ্ত অনেক আগে এসছে, কিন্তু নেপোলিয়ন যেহেতু মানে হচ্ছে আন্তর্জাতিক খ্যাত একজন রাজা, তাই সমুদ্রগুপ্তকে নেপোলিয়নের সাথে তুলনা করা হয়। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু নেপোলিয়নকে সমুদ্রগুপ্তের সাথে তুলনা করাটাই মানে উচিত। কিন্তু যাই হোক, এখানে মনে রাখবে সমুদ্রগুপ্ত। তারপরে বলে যে গুপ্ত যুগে মুদ্রা কী নামে পরিচিত হয়েছিল। দেখো, গুপ্ত যুগের মুদ্রা এখানে 4টে অপশান কী কী দিয়েছে: কর্ণপান, দিনারা, রূপক আর হচ্ছে পান। দেখো এখানে এইগুলো খুব সমস্যা করে, এই সমস্ত কোশ্চেনগুলোতে যারা বানায়। এখানে দুটো অ্যান্সারই কিন্তু হবে। দেখো, এই যে দিনারা আর রূপক দুটোই হবে। দিনারা বা এটা আমার হচ্ছে এটা অ্যাকচুয়ালি গুপ্ত যুগে একটা দেখো দুটো কয়েন ছিল, যেটা হচ্ছে প্রথম চন্দ্রগুপ্তর আমলে যেটা ছিল সেটা হচ্ছে সোনার কয়েনটাকে দিনার বলতো। দিনারা বলতো কিনা আমি জানি না, হয়তো উচ্চারণের জন্য দিনারাই হবে। আবার দেখো, দ্বিতীয় চন্দ্রগুপ্তর সময় কিন্তু রূপোর মুদ্রাকে রূপক বা রূপক্যা এমন কিছু একটা বলতো, রূপক হবে। তো এখানে দুটোই অ্যান্সার হবে। এবার জানি না ওরা কোনটা নিয়েছে। সো এখানে যদি এখানে দিয়ে দেওয়া আছে এখানে আনসারগুলো, ঠিক আছে, আমি পরে অ্যান্সারটা আমি কোনো, তো এটা দুটোই হবে কিন্তু, দিনার আর রূপক। তো তোমরা যে কোনো একটা, এখানে এইগুলো দেওয়া উচিত না। এখানে হয় এরকম বলে দেওয়া উচিত যে উভয় বলে দেওয়া উচিত, বা একটা অপশান না দেওয়াই উচিত, ঠিক আছে। তো গুপ্ত যুগের মুদ্রা বলে যেখানে সোনা বা রূপো কিচ্ছু বলে দেয়নি। যাই হোক, আমি দিনারটাই দিলাম, বা দিনারাটাই দিলাম। দিনারা বা দিনার বা ওই কিছু, তোমরা যে কোনো এটা একটু দেখে নেওয়া আছে, তার আমি তোমাদের দেখে বলে দিই 88টা কী বলেছে। 88টা সি বলেছে। 88 সি মানে হচ্ছে রূপকটাকে নিয়েছে এখানে অ্যান্সার, ঠিক আছে, রূপক হবে এখানে। আচ্ছা, তার মানে ওরা এই রূপোর মুদ্রাটাকে নিয়েছে। বলছে ভূতপতরীর দেশ নামক বইটি কে লিখেছিলেন। এটা লিখেছিলেন, মনে রাখবে, তোমাদের সুকুমার রায় লিখেছেন এই যে ভূতপতরীর দেশ। তারপর বলেছে রূপসী রাত্রি কার রচনা। আচ্ছা, রূপসী রাত্রি এটা মনে রাখবে অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা। কেমন রূপসী রাত্রি, এটা খুব সুন্দর লেখাটা, ওটা পড়ে দেখবে। আচ্ছা, কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল। তো সতীদাহ প্রথা মনে রাখবে, এটা সতীদাহ প্রথা কিন্তু অতীতে বহুবার নিষিদ্ধ হয়েছিল। আকবরের সময় একবার নিষিদ্ধ হয়েছিল, তারপর তোমার ঔরঙ্গজেবের সময় একবার একটা ছোট্ট করে একটা প্রোক্লেমেশন করেছিল। তো কিন্তু যদি ইতিহাসে যেহেতু এটা মানে ফেমাসলি মানে একদম মানে লার্জ স্কেলে যেটা তোমার ব্যান করেছিল, সেটা হচ্ছে স্যার লর্ড উইলিয়াম বেন্টিংকের আমলে, যিনি ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, আর বাংলার শেষ গভর্নর বা ভারতের প্রথম গভর্নর যেটাকে বলা হয়, মানে তিনিই ছিলেন। কারণ সেই সময় বাংলার গভর্নর পোস্টটা উঠে গিয়ে ওটা পুরো টোটাল ভারতের করে দিয়েছিল। তো 1829 সালে রাজা রামমোহন রায়ের সহায়তায় মনে রাখবে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল। কেমন, এটা রাজা রামমোহন রায় কিন্তু হেল্প করেছিলেন ওনাকে অনেক, মানে হেল্প করেছিলেন বলতে ওনার দৃষ্টি আকর্ষণ করেছিলেন, এবং এটার এগেনস্টে একটা ব্যান লাগানোর জন্য বা শাস্তিমূলক একটা কিছু করার জন্য রাজা রামমোহন রায় ওনাকে অনেক ইনসিস্ট বা রিকোয়েস্ট করেছিলেন। তো সেটা হচ্ছে 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং করেছিলেন। আচ্ছা, 2 বিঘা জমিন ছবির পরিচালককে। আচ্ছা, 2 বিঘা জমিন এটা একটা ভারতের একটা খুব বিখ্যাত একটা সিনেমা। এটা মনে রাখবে বিমল রায় এই সিনেমাটার ডাইরেক্টর ছিলেন। তো এখানে সম্ভবত এই সিনেমাটাতে এটা বোধহয় 1952 সালে সিনেমাটা রিলিজ হয়েছিল। তো বলরাজ সাহানি আর হচ্ছে নিরূপা রায় সম্ভবত এই সিনেমাটায় লিড রোলে ছিলেন, ঠিক আছে। তো 2 বিঘা জমিন হচ্ছে, এটা হচ্ছে বিমল রায়ের পরিচালনায় সিনেমাটা হয়েছিল। আফ্রিকা মহাদেশের সর্বনিম্ন বিন্দু কোনটা। ডেড সি, ডেথ ভ্যালি, লেক আয়ার, লেক আসাই। আচ্ছা, লেক আসাই বা লেক আসালও বলা হয় এটাকে। এটা একটা আফ্রিকায় এটা সবথেকে সর্বনিম্ন বিন্দু। কেমন, যদি এশিয়ার বলতো তাহলে আমরা ডেড সি করতাম। কেমন, আর যদি ডেথ ভ্যালির ব্যাপারে একটু বলে রাখি, এটা আমেরিকা যুক্তরাষ্ট্রে আছে। এটা পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান আছে। কেমন, এই ডেথ ভ্যালিটা। আর লেক আসাইটা, এটা লেক আসালও বলে। তো লেক আসাইটা কোথায় আছে, এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের একটা ওই ডিজৌতি বা যৌতি আমার কিছু একটা দেশের নাম আছে, একটু উচ্চারণটা একটু খটোমটো আছে।
তো ওরকমই একটা নাম আছে তো এই দেশে এই লেকটা, যেটা আফ্রিকার দ্য লোয়েস্ট পয়েন্ট অফ আফ্রিকা বলা হয়। আচ্ছা, বলছে সরাবতী জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যের ওপর অবস্থিত? দেখো সরাবতীটা মনে রাখবে, এটা একটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন। সো সরাবতীটা এটা হচ্ছে কর্ণাটকে আছে, হ্যাঁ, সরাবতী নদীর ওপর আছে, মনে রাখবে। হ্যাঁ, সরাবতী নদীর ওপর কিন্তু আমাদের একটা বিখ্যাত একটা কিন্তু জলপ্রপাত আছে, কেমন, যেমন হচ্ছে সরাবতী বারাহি, তোমার হচ্ছে কুঞ্চিকলটা সম্ভবত তোমার হচ্ছে বারাহির ওপর আছে, আর যোগ জলপ্রপাতটা বোধ হয় সরাবতী নদীর ওপর আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কর্ণাটকে হবে। তারপরে বলছে আন্তর্জাতিক ধরিত্রী দিবস কবে পালন করা হয়? দেখো, আন্তর্জাতিক ধরিত্রী দিবস মানে আর্থ ডে মনে রাখবে, 22 এপ্রিল কিন্তু আর্থ ডে পালন করা হয়। তোমরা এই যতগুলো দিবস মুখস্থ রাখবে, এই দিবসের সাথে সাথে সেই কারেন্ট ইয়ারের থিমগুলো মুখস্থ করবে। কিন্তু অনেক সময় কোশ্চেনগুলো কেমন হয় আমি তোমাদের বলে দিচ্ছি। যে সমস্ত এক্সামগুলো দেখবে 3টে বা 4টে শিফটে করে, সেখানে কিন্তু ক্যান্ডিডেটকে ছাঁটাই করতে হয়, অর্থাৎ সেখানে যে তখন কিন্তু একটু ডেপথে যায়, তখন ওরা কী করে, এই দিবসের সাথে সাথে জিজ্ঞেস করবে যে সেই দিবসের থিম কী ছিল, ঠিক আছে। আর যখন দেবে খুব কম ক্যান্ডিডেট হয়েছে, ধরো ছোটোখাটো, ধরো লোকাল রিক্রুটমেন্ট যেটা হচ্ছে কোনো মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সে বা ধরো কোনো ডেভেলপমেন্ট অথরিটি বা কিছু ছোটোখাটো যেখানে বেশি ক্যান্ডিডেট নেই, সেখানে কিন্তু এই ওপর দিয়ে বেরিয়ে যায়। কিন্তু তোমরা একটু যদি ধরো WBCS বা ওই জাতীয় কোনো বা মিসলেনিয়াস RRB এই সমস্ত পরীক্ষা দাও, তাহলে কিন্তু অবশ্যই সেই কারেন্ট ইয়ারের সেই দিবসের থিম কী ছিল একটু ভালো করে দেখে যাবে। একটু শুনে মনে হচ্ছে একটু কঠিন মনে হতে পারে যে এত থিম স্যার মুখস্থ রাখবো কী করে, কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। 3-4 করে পড়বে বা সপ্তাহে 2-3 করে পড়বে, দেখবে মাথায় এমনি গেঁথে যায়, কেমন। চলো, তারপর একটা বলেছে যে শূন্যস্থান পূরণ করুন। দেখো, শূন্যস্থান পূর্ণ করতে বলেছে, এটা একটা জিআই আছে, তাহলে এখানে দেখো, এখানে এবার 96 থেকে জিআই শুরু হচ্ছে। দেখো 8, 20, 12, 30, 18 আর কত হবে? তো এটা দেখো একটু আমরা মাথা খাটাই। দেখো 8 দুগুণে 16 আর 4 20, 12 দুগুণে 24 আর 6 30। তাহলে এখানে দেখো ডবল করে 4, ডবল করে 6, আর এখানে ডবল করে যদি 18 দুগুণে 36, আর যদি 4, 6 আবার 8 হবে, 36 আর 44। আচ্ছা, এটা একটা 44 কিন্তু একটা আসছে। আরেকটা দেখো দেখি, 8 দুগুণে 16, 4 20, 12 দুগুণে 24, 4 দুগুণে 16, 4, 12 দুগুণে 24, 6, 4, 6। আচ্ছা, আরেকটা কিন্তু কনসেপ্ট আসছে, দেখো এখানে 8কে হাফ করো, 4 হচ্ছে, তাহলে 8 দুগুণে 16, 4 20, 12কে হাফ করো, 6 হচ্ছে, 12 দুগুণে 24, 6 30। তাহলে দেখি এই কনসেপ্ট আসছে কি না, 18 হাফ করলে 9 হচ্ছে, 18 দুগুণে 36 আর 9 45, হ্যাঁ 45 হচ্ছে। তো 4, 6, 8 হয়, আবার ডবল করে তোমার হচ্ছে হাফটা অ্যাড করলে 45 হচ্ছে। তবে স্ট্রংলি যেটা আসছে আমাদের এইটাই কিন্তু হবে, এই যে এটাকে হাফ করে এর ডবল করে এর হাফটাকে অ্যাড করে দিলে 45, এটাই অ্যান্সার হবে। তারপরে বলেছে যে 97টা 216, তার নিচে 2, 4 আছে, আর এখানে বলেছে যে 343, তার নিচে 6, 1 আছে। এটা দেখো খুব সোজা আছে ওটা, এটা মুখে পারবে। দেখো 4 আর 2 6, 6 কিউব 216, 6 কে 7, 7 কিউব 343, 3 2 5, 5 কিউব 125, এটা হবে, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা বলেছে কি না, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? দেখো 7, 12, 19, 28, 39। আচ্ছা, 7 আর 5 12, 12 7 19, 19 আর 9 28, 28 আর 11, মানে 2 2 করে যে গ্যাপটা যেটা আসছে প্রত্যেকটা এর পরের নাম্বারটা দেখো যে ডিফারেন্সটা 2 2 করে বাড়ছে। তার মানে 28 আর 11 39, 11 আর 2 তাহলে 13 হচ্ছে, তার মানে 13 আর 39 52, অ্যান্সার কিন্তু 52 হবে, ঠিক আছে। তাহলে 13 আর 39 আর 13তে 52, ভালো করে বোঝো। দেখো এটা 7, 5, 12, 7, দেখো 5-এর গ্যাপ, তারপরে 7-এর গ্যাপ, তারপরে 9-এর গ্যাপ,
গ্যাপ, তারপরে 11 গ্যাপ, তারপরে 13 গ্যাপ, গ্যাপটা 2 2 করে বাড়ছে, মানে 13 হয়ে মান। তারপরে বলেছে 11, 23, 48, 99, মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিয়েছে। দেখো এখানে একটা আমরা দেখো ডবলের একটা কাছাকাছি নাম্বার পাচ্ছি, 11 দুগুণে 22 আর 23, 23 দুগুণে 46, 2 48, 48 দুগুণে 96 আর 3, দেখো এখানেও ওই রকম ডবল করো 1, ডবল করছি 2, ডবল করে 3, ডবল করে 4, তাহলে ডবল করলে কত হচ্ছে 198, 4 202, 202 আসছে, ঠিক আছে। আবার ডবল করে দেখো তোমার হচ্ছে 404, আবার 5 করে দাও 409, তার মানে এই 202টাই অ্যান্সার হবে। মানে ডবল করে তোমার এক এক করে বাড়ছে, তার আগের ডিজিটের, তার আগের ডিফারেন্সের সাথে পরের ডিফারেন্সটা ডবল করে 1 বাড়ছে, 202 হচ্ছে। আচ্ছা তাহলে আজকে এই এটার লাস্ট হচ্ছে কি লাস্টেরটা করছি। এখানে বলেছে যে 2, 4, 6, 10, 16, 26, 42 কত হচ্ছে। আচ্ছা এখানে দেখি কত হচ্ছে, 2 আর আচ্ছা 2 দুগুণে 4, 2 বাড়ছে, এটাও 2 বাড়ছে, আচ্ছা 2 ডবল, 2, 4 আর 2 6, 6, 4 10, 10, 6, 16, 16 আর 10, আচ্ছা 2, 4, 2, 4, আচ্ছা 2, 4, 4, 2, 2, 4, 6, 10, 42। আচ্ছা এটা দেখো এটা বুঝে গেছি। তাহলে দেখো 4 আর 2 6 হচ্ছে, 6, 6, 4, 10 হচ্ছে 10, 10, 6, 16, ঠিক আছে। 26 আর 16 যোগ করলে 42, 42 আর 26, তাহলে 4, 2, 6, 4, 2, 6, এটা হচ্ছে 66, এটা হচ্ছে 60 আর হচ্ছে 8, 6, 2, 8, 68, তার 68 অ্যান্সার হবে, ঠিক আছে। মানে কী হচ্ছে এই ডিজিটটা তার আগের ডিজিটের সাথে অ্যাড হচ্ছে, এই ডিজিটটা দেখো তার আগের ডিজিটের সাথে অ্যাড হয়ে এখানে আসছে, আবার এটা অ্যাড হয়ে এখানে আসছে, ঠিক আছে। আচ্ছা তাহলে তোমাদের এই সিরিজটা হয়ে গেল, কেমন? তাহলে তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো, ওকে।